বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় পরিমাপে ত্রিকোণমিতি, অভিজ্ঞতা নং 6, পৃষ্ঠা নং 141 থেকে 144 এবং পর্ব 1। তাহলে শুরু করা যাক। পরিমাপে ত্রিকোণমিতি। শিক্ষণফল 1, ত্রিকোণমিতির ধারণা লাভ করতে পারবে। 2, সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু কোণের পরিচিতি লাভ করবে। 3, একক কাজের মাধ্যমে সমকোণী ত্রিভুজের চিত্র থেকে সূক্ষ্মকোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু এবং শোণিত বাহু চিহ্নিত করতে পারবে। পরিমাপে ত্রিকোণমিতি। ধরো কোনো এক বিকেলে অভি, মিতা ও রিনা গাছের ছায়ায় বসে শ্রেণীর পড়া নিয়ে আলোচনা করছিল। মিতা অভিকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি কি এই গাছের উচ্চতা বলতে পারবে? অভি বলল, হ্যাঁ, এখনই আমি গাছে উঠে উচ্চতা মেপে দিচ্ছি। রিনার সাথে সাথে বলল, গাছে উঠতে পারবে না, গাছে না উঠেই কিভাবে পরিমাপ করা যায়, এসো তা বের করার চেষ্টা করি। মিতা বলল, গাছের একটা ছায়া পড়ছে, ছায়া মেপে গাছের উচ্চতা মাপার কোনো বুদ্ধি বের করা যায় কি না? অভি বলল, আসলে ছায়াটি গাছটির সাথে সমকোণে অবস্থান করছে, তাহলে ছায়ার প্রান্তবিন্দু থেকে গাছের শীর্ষবিন্দুতে একটি রেখা কল্পনা করলে একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে। এটি কি কোনো কাজে লাগতে পারে? রিনা বলল, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যেতে পারে। মিতা বলল, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করা যায়। এখানে গাছের ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ ভূমি পরিমাপ করা যাবে, কিন্তু অতিভুজের পরিমাপ মাপতে না পারলে তো গাছের উচ্চতা বের করা যাবে না। সুতরাং আমাদের নিশ্চয় নতুন কোনো সূত্রের সন্ধান করতে হবে। চলো আগামীকাল গণিত শিক্ষকের সাথে বিষয়টি আলোচনা করি এবং দেখি নতুন কিছু খুঁজে পাওয়া যায় কি না। পরের দিন গণিত শিক্ষককে অভি জিজ্ঞাসা করলো, স্যার, আমরা গাছে না উঠে কি গাছের উচ্চতা মাপতে পারি? তখন শিক্ষক বললেন, তোমরা ত্রিকোণমিতির কয়েকটি ক্লাস মনোযোগ দিয়ে করো, তাহলেই পরবর্তীতে তোমাদের সমস্যাটির সমাধান করতে পারবে। ত্রিকোণমিতির ধারণা। পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি বিশেষ সম্পর্ক তোমরা পূর্বের শ্রেণীতে খুঁজে পেয়েছিলে, আর তা হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ গাণিতিকভাবে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সম্পর্কটি তৈরি হয়েছিল শুধু বাহুর মাধ্যমে, কিন্তু সমকোণী ত্রিভুজের তিন বাহু এবং তিনটি কোণ রয়েছে। বাহু এবং কোণ ব্যবহার করেও বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায় এবং সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। ত্রিভুজের কোণ এবং বাহুর অনুপাত ব্যবহার করে প্রাচীনকালেও মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করেছে, যেমন গাছে না উঠে কিভাবে গাছের উচ্চতা মাপা যায়, নদীর এক তীরে দাঁড়িয়ে কিভাবে নদীর প্রস্থ মাপা যায় ইত্যাদি। এসব গাণিতিক কৌশলের উপর ভিত্তি করে ত্রিকোণমিতি নামে সৃষ্টি হয়েছে গাণিতিক এক বিশেষ শাখা। আর ত্রিকোণমিট্রি গাণিতিক গ্রিক শব্দ ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার বা বাহু এবং মেট্রন অর্থ পরিমাপ। ত্রিকোণমিতি শব্দের অর্থটি দাঁড়াচ্ছে তিন বাহুর পরিমাপ। মিশরীয় ভূমি জরিপ ও প্রকৌশল কাজে ত্রিকোণমিতি ব্যবহার করত বলে ধারণা করা হয়। ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান সহ গণিতের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিচিতি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণ ত্রিভুজের সমকোণ ব্যতীত দুইটি সূক্ষ্মকোণ দুইটি উভয়ই অতিভুজ সংলগ্ন। অতিভুজ সংলগ্ন বাহু দুটির একটিকে ভূমি এবং অন্যটিকে উচ্চতা বলে। ভূ সমান্তরালে যে বাহুটি থাকে সেটি ভূমি এবং ভূ সমান্তরালের সাথে উলম্বভাবে যে বাহুটি থাকে সেটি উচ্চতা। কিন্তু খেয়াল রাখবে, ত্রিভুজটিকে ঘুরিয়ে লম্বকে ভূ সমান্তরালে নিয়ে আসলে আমরা কিন্তু তাকেই ভূমি ধরব এবং অন্যটিকে উচ্চতা ধরব। ফলে ত্রিভুজের বিভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামের পরিবর্তন হবে। এটি আমাদের কাজের জন্য একটি সমস্যা। ফলে
নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করে নিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধরো ভূমি এবং অতিভুজ সংলগ্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতে চাই, তাহলে ভূমিকে সন্নিহিত বাহু, উচ্চতাকে বিপরীত বাহু হিসাবে বিবেচনা করতে পারি। জ্যামিতিক চিত্রে শীর্ষ বিন্দুগুলো চিহ্নিত করার জন্য বড় হাতের অক্ষর যেমন এ, বি, সি ইত্যাদি এবং বাহু চিহ্নিত করার জন্য ছোট হাতের বর্ণ যেমন এ, বি, সি ইত্যাদি ব্যবহার করা হয়। সাধারণত শীর্ষ বিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণকে বিপরীত বাহুর জন্য ছোট হাতের বর্ণ হিসাবে ব্যবহার করা হয়। কোণ নির্দেশের জন্য সাধারণত গ্রিক বর্ণ ব্যবহার করা হয়। প্রাচীন গ্রীসের গণিতবিদদের হাত ধরেই জ্যামিতি ও ত্রিকোণমিতিতে এই বর্ণগুলো ব্যবহার হয়ে আসছে। ব্যবহৃত বর্ণগুলোর কয়েকটি নিচে দেওয়া হলো। কোণ নামকরণ: আলফা, বিটা, গামা, থেটা, ডেল্টা। উপরের চিত্রে কোণ এবিসি কে থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে। একক কাজ: নিচের চিত্রগুলো থেকে থিটা এবং এ কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু ও সন্নিহিত বাহু চিহ্নিত করো। চিত্র ক। আর এই ছকটি হচ্ছে সমগ্র ত্রিভুজের নাম, সূক্ষ্মকোণ, অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু। নিচের চিত্রগুলো থেকে থিটা এবং এ কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো। চিত্র ক। এখানে সূক্ষ্মকোণ হচ্ছে থিটা এবং অতিভুজ 17 বা 17, বিপরীত বাহু হচ্ছে 8 এবং সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে 15 বা 15। চিত্র খ। এই চিত্র খতে সমকোণটি উপরের দিকে আছে, ভূমির সমান্তরালে। যদি এটিকে আমরা একটু ঘুরিয়ে নিই তাহলে এই চিত্রটি দাঁড়ায়। তাহলে এখানে সূক্ষ্মকোণ থিটা, অতিভুজ পি, বিপরীত বাহু হচ্ছে আর এবং সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি হচ্ছে কিউ। এখানে দুইটি সূক্ষ্মকোণই দেয়া আছে, আলফা এবং থেটা। যদি সূক্ষ্মকোণ থেটা হয় সেক্ষেত্রে আমরা চিত্রটি এরকম পাবো এবং এর অতিভুজ হচ্ছে ইএফ এবং বিপরীত বাহু হচ্ছে ইজি এবং সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে এফজি। এবার যদি আমরা একটু ঘুরিয়ে নিই এবং আলফা কোণটি ভূমির সমান্তরালে রাখি তাহলে আমরা এই ধরনের ত্রিভুজ পাবো। তখন আলফা কোণের অতিভুজ হচ্ছে ইএফ এবং বিপরীত বাহু হচ্ছে জিএফ এবং ভূমি হচ্ছে অর্থাৎ সন্নিহিত বাহু হচ্ছে জিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।